তো আমরা যে ম্যাটেরিয়ালসটা নিয়ে পড়বো আমরা সেই ম্যাটেরিয়ালসটা আমি একটু এখনই শেয়ার করছি। ওকে, আমাদের যেটা ছিল আমরা শুরুতেই বলেছি আমরা আজকে পড়াশোনা করব হচ্ছে বেসিক্যালি চ্যাপ্টার 4 রাসায়নিক পরিবর্তন এর প্রথম পত্রের সাম্যাবস্থা পাঠটুকু, অর্থাৎ বিক্রিয়া সাম্যাবস্থা কেপিকেসি রিলেটেড যে ধরনের সমস্যাগুলো আছে এবং অম্লক্ষারক সাম্যাবস্থা, পাশাপাশি বাফার দ্রবণের সাম্যাবস্থা, এই দুটো বিষয় নিয়ে আমরা আজকে হচ্ছে আমাদের আজকের মূল টপিক। তো আমরা প্রথমত চলে আসি আসলে সাম্যাবস্থা জিনিসটা কি। সাম্যাবস্থা হচ্ছে, আমি একটা সিম্পল যদি এক্সাম্পল দেই, দেখো খেয়াল করো, এখানে প্রথমত আমরা যদি চিন্তা করি, দেখো হচ্ছে যখন ধরো দুটা বিক্রিয়ক, একটা বিক্রিয়ক আছে এ আর একটা বিক্রিয়ক আছে বি, এবং যখন বিক্রিয়া শুরুতে ছিল অর্থাৎ ইনিশিয়াল স্টেজে, সেই ইনিশিয়াল স্টেজে এর পরিমাণ ছিল 10 এবং বি এর পরিমাণ ছিল 0। সময়ের সাথে সাথে অর্থাৎ যখন দ্বিতীয় সেকেন্ডে চলে আসে তখন এ 10 মোল বা তার কাছে যে 10 পরিমাণ ছিল সেখান থেকে 7 পরিমাণ বিয়োজন করে, এবং বি এর তখন পরিমাণ হয়ে যায় 7, সেখান থেকে সে 3 পরিমাণ বিয়োজন করে। এভাবে যখন চলতে থাকে আলটিমেটলি একটা সময় দেখো এর বিক্রিয়া হার প্রতি সেকেন্ডে শূন্য, যখন প্রথম অবস্থায় ছিল তখন তার পরিমাণ ছিল 10, দ্বিতীয় সেকেন্ডে তখন তার পরিমাণ ছিল 7, চতুর্থ সেকেন্ডে তার পরিমাণ ছিল 5 বিক্রিয়কের পরিমাণ বা বিয়োজনের পরিমাণ যদি আমরা বলি, ষষ্ঠ সেকেন্ড, অষ্টম, দশম এবং 5 বছর পর্যন্ত তার কিন্তু বিয়োজনের পরিমাণ হচ্ছে 3333 মোল করে। অপরদিকে বি এর পরিমাণ দেখো, বি এর পরিমাণের ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে তার বিয়োজনের পরিমাণ হচ্ছে 777 এবং 7 করে। অর্থাৎ আমরা যদি এখান থেকে একটু জিনিস খেয়াল করি যে হচ্ছে ষষ্ঠ, অষ্টম, দশম এবং 5 বছর পরে যদি আমি একটা সেকেন্ড চিন্তা করি, সেই প্রতিটা সেকেন্ডেই তার বিয়োজনের পরিমাণ, অর্থাৎ বিক্রিয়ক থেকে যতটুকু পরিমাণে বিয়োজিত হচ্ছে বা উৎপাদ থেকে যে পরিমাণে বিয়োজিত হচ্ছে সেই পরিমাণগুলো সমান। এই অবস্থাটাকে আমরা আসলে বলি রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা জিনিসটা কি, যে একটা উভমুখী বিক্রিয়া যখন চলতে থাকে সেই উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়কের হার এবং উৎপাদের হার যখন সমান থাকে, সেই হারটাকেই আমরা, যখন সমান হয় সেই অবস্থাটাকে আমরা ধরে নিই রাসায়নিক সাম্যাবস্থা। দেখো আর এফ বলতে আমরা বলছি ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার হার, এবং আর বি বলতে বোঝাচ্ছি আমরা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট বা পশ্চাৎ বিক্রিয়ার হার। দেখো সাম্যাবস্থার ক্ষেত্রে আমাদের কতগুলো শর্ত অবশ্যই মানতে হবে বা আমাদেরকে কতগুলো শর্ত মনে রাখতে হবে। যেমন সাম্যাবস্থা মানে হচ্ছে বিক্রিয়ার হার সমান, কখনোই পরিমাণ না। অর্থাৎ আমরা কখনোই পরিমাণকে বিক্রিয়ার সাম্যাবস্থা বলে ধরে নিই না, আমরা সাম্যাবস্থা বলতে ধরে নিই বিক্রিয়ার হার সমান, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার। আর সাম্যাবস্থা কি আসলে কত সময় ধরে চলতে থাকে, এগুলো খুবই কমন কথাবার্তা। সাম্যাবস্থা অনন্তকাল ধরে চলতে থাকে। আমাদের একটা ধারণা থাকে যে কোনো সময় বিক্রিয়া যখন সাম্যাবস্থায় চলে আসে আসলে বিক্রিয়াটা বন্ধ হয়ে যায়। বিক্রিয়াটা কখনোই সেরকম হয় না ভাইয়া, বিক্রিয়াটা সবসময় অনন্তকাল ধরে চলতে থাকে। আর সাম্যাবস্থা, আমি যেটা বলছিলাম যে সাম্যাবস্থা অনন্তকাল ধরে চলতে থাকে, দ্যাট মিন্স সাম্যাবস্থা একটা গতিশীল অবস্থা। আর গতিশীল অবস্থা বলতে এটি সবসময় চলতে থাকবে, আর এর উপর বেসিক্যালি প্রভাবকের কোনো ভূমিকা থাকে না। এগুলো সাম্যাবস্থার ক্ষেত্রে খুব বেসিক কিছু কথাবার্তা। আর একটি উভমুখী বিক্রিয়া আসলে শেষ হয় না, সাম্যাবস্থায় পৌঁছায়, এবং পৌঁছানো মাত্রই আমাদের মনে হয় যে বিক্রিয়াটা আসলে শেষ হয়ে গেছে। আসলে বিক্রিয়াটা কখনোই শেষ হয় না, আর এটিকেই আমরা অনেক সময় সমাপ্তি বলে ধরে নিই। এই ধারণাটা আমাদের ভুল। এখন সাম্যাবস্থার ক্ষেত্রে আমাদের সব থেকে যে ইম্পর্টেন্ট একটা বিষয় সম্পর্কে ধারণা থাকা দরকার সেটি হচ্ছে সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাস। এখন এই সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাস বলতে আমরা কি বুঝি, ধরো একটা দ্রবণের ক্ষেত্রে আমরা যদি বা কোনো একটা গ্যাসের অ্যাকুয়াস সলিউশন চিন্তা করি বা জলীয় দ্রবণ চিন্তা করি, তখন অ্যাক্টিভ মাস হিসাবে আমরা বেসিক্যালি চিন্তা করি হচ্ছে মোলার কনসেন্ট্রেশন বা মোলার ঘনমাত্রাকে। আমরা মোলার কনসেন্ট্রেশন বা মোলার ঘনমাত্রাকে হচ্ছে অ্যাক্টিভ মাস বা সক্রিয় ভর হিসেবে
আর যদি আমরা বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা হচ্ছে গ্যাসিয়াস স্টেটে থাকে, তখন আমরা এই সক্রিয় ভর বলতে চিন্তা করি হচ্ছে পার্শিয়াল প্রেসার বা হচ্ছে যেটাকে আমরা অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করি, বা বাংলায় আমরা যেটাকে বলে থাকি হচ্ছে আংশিক চাপ। এখন আমরা হচ্ছে লিকুইড বা সলিড কোনো যদি ম্যাটেরিয়ালস থাকে কোনো বিক্রিয়কে, অর্থাৎ ধরো পানি অ্যাকুয়াস অবস্থায় বিক্রিয়া না করে হচ্ছে লিকুইড অবস্থায় বিক্রিয়া করে, এবং ওখানে ধরো আয়রন ম্যাটেরিয়ালস আছে কোনো একটি বিক্রিয়ায়, তো এই লিকুইড বা তরল পদার্থ এবং সলিড ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে আমরা যে সক্রিয় ভরের কথা বলছি, সেই সক্রিয় ভরের ভ্যালুটা আমরা সবসময় হচ্ছে 1 ধরে নিয়ে আমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করব বা ম্যাথমেটিক্যাল প্রুফ করব, তখন হচ্ছে এর ভ্যালুগুলো আমরা 1 ধরে নিয়ে করব। এরপরে আসি আমরা আংশিক চাপ। ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে আসে যে আংশিক চাপ সমান মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। যদিও আমরা এই সূত্রটা জানি, তারপর আমি একটু তোমাদেরকে মনে করানোর জন্য এই জিনিসটাকে একটু ডিরাইভ করে দেখাচ্ছি। আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে দেখো জানি পিভি সমান এনআরটি, অর্থাৎ একটা বিক্রিয়া পাত্রে যদি অনেকগুলো গ্যাস থাকে, সেই গ্যাসগুলোর মোট চাপ যদি পি হয় এবং পাত্রের মোট আয়তন যদি ভি হয়, তাহলে আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে পাই পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। আমি যদি পার্টিকুলার একটা গ্যাসের জন্য চিন্তা করি, অর্থাৎ P1, সেই গ্যাসের আংশিক চাপ যদি P1 হয় এবং পাত্রের মোট আয়তন যদি V হয়, তাহলে ওই পার্টিকুলার একটা গ্যাসের জন্য আমার সমীকরণটা দাঁড়াচ্ছে P1V সমান N1RT। এখন দেখো ভাইরা, আমি যদি 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ডিভাইড করি, তাহলে আমার দাঁড়াচ্ছে P1V বাই PV সমান হচ্ছে N1RT বাই হচ্ছে এনআরটি। এটা যদি কাটাকাটি করার পরে আমার থাকতেছে P1 বাই P সমান N1 বাই N, বা P1 সমান হচ্ছে N1 বাই N ইনটু হচ্ছে P। আচ্ছা দেখো তো, N1 গ্যাসটা হচ্ছে N1 যে মোল সংখ্যাটা, সেটা হচ্ছে আমি যে পার্টিকুলার একটা গ্যাস চিন্তা করছি সেই একটা গ্যাসের মোল সংখ্যা, এবং N হচ্ছে ওই বিক্রিয়া পাত্রের মোট মোল সংখ্যা। আমরা কোনো একটা গ্যাসের নিজস্ব মোল সংখ্যাকে যদি মোট মোল সংখ্যা দ্বারা ডিভাইড করি, সেই জিনিসটাকে আমরা বলি মোল ভগ্নাংশ, অর্থাৎ এখানে আমরা যে মোল ভগ্নাংশটা পেয়েছি সেই মোল ভগ্নাংশ। আর এখানে P1 বলতে পাচ্ছি আমরা হচ্ছে আংশিক চাপ। দ্যাট মিন্স এখানে আমি যদি লিখি আংশিক চাপ হচ্ছে P1, মোল ভগ্নাংশ হচ্ছে N1 বাই N, আর P ছিল পাত্রের মোট চাপ, অর্থাৎ টোটাল প্রেসার হচ্ছে P। তাহলে আমরা এখান থেকে একটা সমীকরণ পাই যে আংশিক চাপ সমান মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। অপরদিকে আমরা যদি ঘনমাত্রা চিন্তা করি, অর্থাৎ মোলার কনসেন্ট্রেশন যেটিকে বলছি, ঘনমাত্রার এককে আমরা প্রকাশ করি বেসিক্যালি মোলারিটি অথবা মোল পার লিটার। অর্থাৎ মোলকে যদি আমরা আয়তন দ্বারা ডিভাইড করি, অবশ্যই আয়তনটা হচ্ছে লিটার এককে, তখন তাকে আমরা কনসেন্ট্রেশন হিসেবে চিন্তা করে নিই। এরপরে দেখো আমাদের এই যে রাসায়নিক সাম্যাবস্থায় যখন চলে আসি, তখন আমাদের খুব ইম্পর্টেন্ট দুটো টার্ম চলে আসে। সে একটা টার্ম হচ্ছে কেপি, আর একটা টার্ম হচ্ছে কেসি। এখন আমরা কখন কেপি এবং কখন কেসি চিন্তা করব, আমি যদি একটু আগের স্লাইডে যাই, দেখো খেয়াল করো, আমি যদি ধরে নেই যে বিক্রিয়া পাত্রে যে গ্যাসগুলো আছে বা বিক্রিয়া পাত্রে যে ধরনের বিক্রিয়ক এবং উৎপাদ আছে, তাদের ভৌত অবস্থা হচ্ছে আমরা মোলার ঘনমাত্রায় চিন্তা করছি, তখন আমরা একটা ধ্রুবক পাই। এই ধ্রুবকটা কি উৎপাদের ঘনমাত্রা এবং বিক্রিয়কের সক্রিয় ভর, অর্থাৎ উৎপাদের সক্রিয় ভর হচ্ছে উৎপাদ এবং সক্রিয় ভর হচ্ছে বিক্রিয়ক। এই উৎপাদের সক্রিয় ভরকে যদি আমরা বিক্রিয়কের সক্রিয় ভর দ্বারা ডিভাইড করি, তাহলে হচ্ছে আমরা একটা ধ্রুবক সংখ্যা বা অনুপাত পাই। ধ্রুবক সংখ্যাটাকে আমরা কে দ্বারা প্রকাশ করে থাকি? হ্যাঁ, আচ্ছা, সবার হচ্ছে একটা কমন কোয়েশ্চেন, আমি একটু ক্লিয়ার করে দিই। প্রথমত হচ্ছে ভাই, সক্রিয় ভর কি জিনিস বা অ্যাক্টিভনেস জিনিসটা আসলে তোমাদের এই লেভেলে হচ্ছে, মানে তোমাদের এই লেভেলের জন্য জিনিসটা অনেক অ্যাডভান্সড। এই জন্য হচ্ছে অ্যাক্টিভনেস একটু মনে রাখো, তোমাদের এই লেভেলের জন্য যদি এটুকু মনে রাখো যে অ্যাকুয়াস যদি হয়, তাহলে সেটার অ্যাক্টিভনেস বলতে আমরা ধরে নেই যে সেটার মোলার ঘনমাত্রা, আর যদি সেটা গ্যাস হয় তাহলে তার অ্যাক্টিভনেস বলতে আমরা ধরে নিই সেটা হচ্ছে পার্শিয়াল প্রেসার। এরপরে কথা হচ্ছে ভাইয়া, জলীয় আর হচ্ছে তরল, এই দুটো তফাৎ কি? জলীয় আর হচ্ছে তরল, এই দুটো বা লিকুইড বা অ্যাকুয়াসের তফাৎ কি? এই প্রশ্ন দিয়ে সবাই ভরে ফেলতেছে। লিকুইড মানে হচ্ছে তরল, মানে কোনো কিছু আসলে তুমি যদি তরল করে ফেলো তাহলে হচ্ছে লিকুইড, আর কোনো
জিনিসের সঙ্গে তুমি যদি পানি মেশাও সেটাকে আমরা বলি হচ্ছে জলীয়। যেমন ধরো হচ্ছে যদি তোমার কাছে সোডিয়াম ক্লোরাইড তুমি যদি তাপ দিয়ে গলায় ফেলো সেটা হয় সোডিয়াম ক্লোরাইডের তরল। আর যদি সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে তুমি পানি মেশাও তাইলে সেটা হয়ে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের হচ্ছে জলীয় দ্রবণ। এইটা একটা কথা। আর সলিড এবং পিওর লিকুইডের জন্য এই ভ্যালুটা কেন 1 হয় এই জিনিসটা তোমাদের এই লেভেলের সাথে সামঞ্জস্যপূর্ণ না। এই জন্য এই লেভেলটাই তুমি যদি একটু মনে রাখো যে সলিড এবং লিকুইডের জন্য হচ্ছে অ্যাক্টিভনেস 1 হয় তাহলে তোমাদের জন্য অনেক বেশি ইজি হয়। ভাই আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, কেপিকেসির অঙ্কের ক্ষেত্রে আমরা যখন সক্রিয় ভরের বা রাসায়নিক সাম্যাবস্থার গাণিতিক সমাধান চলে আসি তখন আমাদের ক্ষেত্রে খুব দ্রুত খুব ইম্পর্টেন্ট দুটো টার্ম চলে আসে, যেটা হচ্ছে সাম্য ধ্রুবক। এবং সাম্য ধ্রুবকের ক্ষেত্রে আমরা দুই ধরনের সাম্য ধ্রুবক পাই, একটা হচ্ছে কেসি অর্থাৎ আংশিক মোলার ঘনমাত্রার ক্ষেত্রে সাম্য ধ্রুবক, আর একটা হচ্ছে কেপি যেটাকে আমরা বলি আংশিক চাপের সাম্য ধ্রুবক। একটু আগে শাওন যেটা বললো, আমরা যদি অ্যাকুয়াস সলিউশনের ক্ষেত্রে চিন্তা করি অর্থাৎ মোলার ঘনমাত্রা চিন্তা করি তখন আমরা এই উৎপাদের সক্রিয় ভর এবং বিক্রিয়কের সক্রিয় ভরের যে অনুপাত একটা ধ্রুবক সংখ্যা পাই সেটাকে আমরা বলে থাকি মোলার ঘনমাত্রা বা মোলার সাম্য ধ্রুবক, যেটাকে আমরা কেসি দ্বারা ডিনোট করে থাকি। এবং কেসি জিনিসটা কি? সক্রিয় ভর উৎপাদের অবশ্যই সেটা যদি ঘনমাত্রার ক্ষেত্রে চিন্তা করি তার ঘাত সহ ঘনমাত্রা। দেখো আমি যদি একটা বিক্রিয়া চিন্তা করি যে এ আর বি বিক্রিয়া করে, যেখানে এ বিক্রিয়া করে এ মোল এবং বি বিক্রিয়া করে বি মোল, এবং সি তৈরি করে সি মোল এবং ডি তৈরি করে ডি মোল, অর্থাৎ ডি এর কনসেন্ট্রেশন যদি চিন্তা করি কনসেন্ট্রেশন অফ ডি এর ঘাত হচ্ছে ডি এবং কনসেন্ট্রেশন অফ সি এর ঘাত হচ্ছে সি বাই হচ্ছে এর কনসেন্ট্রেশন বাই তার ঘাত হচ্ছে এ এবং বি এর কনসেন্ট্রেশন তার ঘাত হচ্ছে বি। এটিকে আমরা বলছি হচ্ছে মোলার ঘনমাত্রা বা মোলার ঘনমাত্রার ক্ষেত্রে মোলার সাম্য ধ্রুবক। যদি এটাকে আমরা পার্শিয়াল প্রেসার বা গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপ চিন্তা করি, সেই আংশিক চাপের ক্ষেত্রে আমরা একটা সমীকরণ পাই, সেটি হচ্ছে কেপি। আমরা এই সমীকরণ দুটো আসলে নতুন করে পড়ানোর কিছু নেই, আমরা ক্লাসে এতদিন ধরে ইন্টারমিডিয়েটে 2 বছর পড়াশোনা করেছি, সেই জায়গায় কেসি এবং কেপি বলতে কি বোঝানো হয় আমরা এই জিনিসটা সবাই জানি। এখন আমরা একটু একটা জিনিসের গ্রাফের দিকে চলে যাই, সাম্যাবস্থার কিছু গ্রাফ। দেখো এখানে আমার একটা জিনিস চলে আসছে, সেটা হচ্ছে যে কে গ্রেটার দেন 1 অর্থাৎ আর লেস দেন পি, মোর দেন 50% রিঅ্যাক্ট্যান্ট ইজ কনভার্টেড টু প্রোডাক্ট। এটা বলতে আসলে কি বোঝানো হয় ভাইয়া একটু যদি খেয়াল করি আমরা। দেখো মোর দেন 50% রিঅ্যাক্ট্যান্ট ইজ কনভার্টেড টু প্রোডাক্ট, অর্থাৎ আমার কাছে 100% রিঅ্যাক্ট্যান্ট আছে যার ভিতরে 50% এর বেশি রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে আমার প্রোডাক্টে কনভার্ট হয়ে গেছে। এই ক্ষেত্রে আমার গ্রাফটা যদি আমরা একটু চিন্তা করি, সে ধরনের গ্রাফের ক্ষেত্রে কি হয় দেখো, মোর দেন 50% রিঅ্যাক্ট্যান্ট ইজ কনভার্টেড টু প্রোডাক্ট, তার মানে আমার 50% বেশি প্রোডাক্ট রিঅ্যাক্ট্যান্টে পরিণত। মোর দেন 50% রিঅ্যাক্ট্যান্ট ইজ কনভার্টেড টু প্রোডাক্ট অর্থাৎ 50% বেশি রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টে পরিণত হয়ে গেছে। তাই আমরা যদি চিন্তা করি প্রোডাক্টের পরিমাণটা কিন্তু বেশি এবং রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ কম, এই অবস্থা থেকে আমরা যদি কনসেন্ট্রেশন বনাম টাইমের একটা গ্রাফ চিন্তা করি, দেখো তো ভাইয়া কনসেন্ট্রেশন বনাম টাইম অর্থাৎ ঘনমাত্রা বনাম সময়ের গ্রাফ চিন্তা করি, প্রথমে আমার প্রোডাক্টের পরিমাণ বেশি এবং রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ কম। ধীরে ধীরে একটা জিনিস খেয়াল করো, প্রোডাক্টের পরিমাণ যদি প্রথমত বেশি থাকে এই প্রোডাক্টের পরিমাণ আস্তে 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 আমার কমতে থাকবে এবং রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ আস্তে আস্তে আমার বাড়তে থাকবে। এখন এই গ্রাফটা থেকে আসলে আমরা বেসিক্যালি কি ধারণা পেয়ে থাকি, ধরো এই জায়গাটায় হচ্ছে বিক্রিয়ার সাম্যাবস্থা আছে, এটি হচ্ছে বিক্রিয়ার সাম্যাবস্থা। এখন এই সাম্যাবস্থার ক্ষেত্রে একটা জিনিস আমরা একটু খেয়াল করি, প্রথমত যদি প্রোডাক্টের পরিমাণ রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ থেকে বেশি থাকে অর্থাৎ রিঅ্যাক্ট্যান্ট 50% এর বেশি প্রোডাক্টে কনভার্ট হয়ে গেছে, তখন এই গ্রাফ থেকে আমরা একটা জিনিস ধারণা পাই যে প্রোডাক্টের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে এবং প্রোডাক্ট ভেঙে রিঅ্যাক্ট্যান্টে পরিণত হবে অর্থাৎ রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে। এই ক্ষেত্রে আমরা যে ধারণাটা পাই সেই ধারণা হচ্ছে বিক্রিয়ার ব্যাপ্তিকাল বা বিক্রিয়াটা কত সময় ধরে চলবে সেই সময়টা সম্পর্কে আমরা একটা ধারণা পাই। এই ক্ষেত্রে দেখো প্রোডাক্টের পরিমাণ কমছে এবং রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ বাড়ছে, অর্থাৎ বিক্রিয়াটা অনেক সময় ধরে, বিক্রিয়ার ব্যাপ্তিকালের ক্ষেত্রে অনেক সময় ধরে বিক্রিয়াটা চলতে থাকবে। কিন্তু ঘটনাটা যদি উল্টা হয়, আমি যদি একটু আগের স্লাইডে যাই যে less than 50% reactant is converted to product অর্থাৎ
50% রিঅ্যাক্টেন্ট এখনো প্রোডাক্ট বা উৎপাদে পরিণত হয়নি, সেই ক্ষেত্রে আমার রিঅ্যাক্টেন্টের পরিমাণ ইনিশিয়াল স্টেজে অনেক বেশি থাকে এবং প্রোডাক্টের পরিমাণ ইনিশিয়াল স্টেজে অনেক কম থাকে। অর্থাৎ রিঅ্যাক্টেন্ট ধীরে ধীরে প্রোডাক্টে কনভার্ট হতে থাকবে এবং প্রোডাক্ট ভেঙে ধীরে ধীরে রিঅ্যাক্টেন্টে কনভার্ট হতে থাকবে। আমার যথারীতি এই জায়গাটায় যদি আমার সাম্যাবস্থা, এটি যদি আমরা সাম্যাবস্থা চিন্তা করি, তাহলে এই বিক্রিয়ার ব্যাপ্তিকাল কতটুকু হবে? রিঅ্যাক্টেন্ট ধীরে ধীরে প্রোডাক্টে কনভার্ট হবে এবং প্রোডাক্ট থেকে ধীরে ধীরে রিঅ্যাক্টেন্টে কনভার্ট হবে। আমরা শুরুতেই যেটা দেখেছিলাম। প্রোডাক্ট নিচ থেকে হচ্ছে উপরের দিকে যাবে আর রিঅ্যাক্টেন্ট উপর থেকে নিচের দিকে যাবে। ঠিক আছে না এখন? উপরেরটাই। আচ্ছা আচ্ছা, রিঅ্যাক্টেন্ট হবে হচ্ছে উপরে, এটা নিয়ে হ্যাঁ সবাই আসলে। আচ্ছা, রিঅ্যাক্টেন্ট এদিকে প্রোডাক্ট, সরি, রিঅ্যাক্টেন্ট হচ্ছে উপর থেকে নিচের দিকে যাবে এবং প্রোডাক্ট হচ্ছে নিচ থেকে উপর দিকে যাবে। তখন আমরা বিক্রিয়ার ব্যাপ্তিকালটা আসলে অনেক সময় ধরে পাই। অপরদিকে দেখো, রিঅ্যাক্টেন্ট যদি শুরুতে অনেক বেশি থাকে, এখনো 50%-এর অধিক, মানে রিঅ্যাক্টেন্ট শুরুতে অনেক বেশি, তখন রিঅ্যাক্টেন্টের পরিমাণ আস্তে আস্তে কমবে এবং প্রোডাক্টের পরিমাণ আস্তে আস্তে বাড়বে। একটা সময় এসে বিক্রিয়ার হারটা সমান হয়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে বিক্রিয়ার ব্যাপ্তিকালকে আমরা আগেরটার মতোই অনেক সময় ধরে পাবো না ভাইয়ারা, বিক্রিয়ার ব্যাপ্তিকালটা আগের থেকে কিছুটা কম হবে। অর্থাৎ বিক্রিয়ার ব্যাপ্তিকালটা আমরা কম সময় ধরে পাবো। কিন্তু শুরুতে যদি এমন হয় কোনো স্পেশাল কেসে, যেটা হচ্ছে রিঅ্যাক্টেন্ট এবং প্রোডাক্টের ক্ষেত্রে, এটা খুবই আমরা কম পাই। যদি রিঅ্যাক্টেন্ট আর প্রোডাক্ট সেম হয়, দেখো এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, প্রোডাক্ট শুরুতে অনেক বেশি, রিঅ্যাক্টেন্ট অনেক কম। আমরা জানি কে সমান সমান কি, প্রোডাক্ট বাই হচ্ছে রিঅ্যাক্টেন্ট। প্রোডাক্টের পরিমাণ যদি বেশি হয় আর রিঅ্যাক্টেন্টের পরিমাণ যদি কম হয়, এই শর্তের ক্ষেত্রে কে এর ভ্যালু আমার দাঁড়াচ্ছে গ্রেটার দেন 1, কিন্তু এই শর্তের ক্ষেত্রে কে এর ভ্যালু আমার হচ্ছে লেস দেন 1। আর যদি কখনো এমন একটা কন্ডিশন চলে আসে যে আর আর পি যদি সমান হয়, তাহলে বিক্রিয়াটা আমরা বলে থাকি বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছে গেছে। অর্থাৎ রিঅ্যাক্টেন্ট এবং প্রোডাক্টের পরিমাণ সমান হলে বিক্রিয়াটা অনন্তকাল সময় ধরে চলতে থাকবে। আসলে এই অবস্থাটাকে আমরা বলে থাকি বিক্রিয়ার সাম্যাবস্থা, এবং এই যে পয়েন্টে তারা একত্রিত হয় তাকে আমরা বলে থাকি সাম্য বিন্দু। এখন দেখো ভাইয়ারা, আমি গ্রাফটা আরেকবার যদি তোমাদেরকে ডেসক্রাইব করি, যদি প্রোডাক্টের পরিমাণ বেশি, রিঅ্যাক্টেন্টের পরিমাণ কম, অর্থাৎ পি গ্রেটার দেন আর শর্তে হয়, তখন আমাদের যে সাম্য ধ্রুবকের মান কে এর ভ্যালু 1-এর থেকে বড় হয় এবং তার ব্যাপ্তিকালটা আমরা পাই একটা লং টার্ম ধরে সে বিক্রিয়াটা করবে এবং একটা সময় সাম্যাবস্থায় আসবে। অপরদিকে যদি আর আর পি এর ক্ষেত্রে সম্পর্ক চিন্তা করি, যে হচ্ছে আর গ্রেটার দেন পি, তখন হচ্ছে আমার সাম্য ধ্রুবকের ভ্যালু হয় কে লেস দেন 1। তখন বিক্রিয়াটা একটা নির্দিষ্ট সময় ধরে চলার পরে সাম্যাবস্থায় পৌঁছে, অর্থাৎ বিক্রিয়ার ব্যাপ্তিকালটা কিছুটা কম হয়। আর যদি আর ইকুইভ্যালেন্ট পি হয়, অর্থাৎ আর আর পি সমান হয়, তখন বিক্রিয়াটা অসীম সময় ধরে চলতে থাকে। এই হচ্ছে আমরা বিক্রিয়াটা, এই গ্রাফগুলো থেকে বেসিক্যালি আমরা বিক্রিয়ার ব্যাপ্তিকাল সম্পর্কে আমরা কিছুটা ধারণা পাই। ভাইরা, এখন আমি একটু তোমাদের কাছে জানতে চাচ্ছি, এই গ্রাফ 3টা আমরা কতজন বুঝতে পেরেছি? একটু হ্যান্ড রেইজ করে আমাকে একটু তোমরা জানাও যে আসলে এই গ্রাফগুলো সম্পর্কে আমরা কতজন ক্লিয়ার হয়েছে। ওকে ভাইরা, তোমরা এখন হ্যান্ড রেইজ যারা করেছো তারা হাত নামিয়ে ফেলতে পারো। এরপরে আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই। দেখো, সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা নর্মালি বলে থাকি যে সাম্যাবস্থার যে সাম্য ধ্রুবক কেপি এবং কেসি, তার কোনো একক নেই, কিন্তু আমাদের আসলে পরীক্ষার জন্য আসে। তাহলে সাম্যাবস্থার যদি কোনো এককই না থাকে, তাহলে সেটি আবার পরীক্ষার জন্য কিভাবে আসে? সাম্যাবস্থার বেসিক্যালি ভাইরা কোনো একক থাকে না, কিন্তু তারপর আমাদের পরীক্ষার জন্য অনেক সময় একক লিখতে হয়। এটি আমাদেরকে একটু মনে রাখতে হবে। সেটি হচ্ছে, যখন আমরা মোলার সাম্য ধ্রুবক কেসি চিন্তা করছি, তখন আমরা এর এককটা হবে মোল পার লিটার, এর পাওয়ার ডেল এন। এখন ডেল এন বলতে আসলে ভাই আমরা কি বুঝি? ডেল এন হচ্ছে উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল। ধরো যদি আমি একটা এক্সাম্পল দেই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে
আমার হচ্ছে অ্যামোনিয়া তৈরি করে, এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন আসলে কত? দেখো, উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2 এবং বিক্রিয়কের মোট মোল সংখ্যা, হাইড্রোজেনের মোল সংখ্যা হচ্ছে 3 এবং নাইট্রোজেনের মোল সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ 2 - 4। এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন এর ভ্যালু হচ্ছে -2। আর যদি আমরা কেপি চাপের সাম্য ধ্রুবক চিন্তা করি, আংশিক চাপের সাম্য ধ্রুবকের ক্ষেত্রে আমার কেপি এর এককটা হবে অ্যাটমসফিয়ারের পাওয়ার ডেল এন। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে কেসি এর একক হচ্ছে মোল পার লিটার, এর পাওয়ার হচ্ছে -2, তার মানে যদি আমরা আর কেপি এর ক্ষেত্রে যদি চিন্তা করি, এর পাওয়ার হচ্ছে অ্যাটমসফিয়ার পাওয়ার হচ্ছে -2, অর্থাৎ এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে যখন অ্যামোনিয়া তৈরি করে তখন কেসি এর একক হচ্ছে মোল পার লিটার, এর পাওয়ার -2, কারণ ডেল এন এর ভ্যালু হচ্ছে -2, এবং কেপি এর ক্ষেত্রে হচ্ছে আমার অ্যাটমসফিয়ারের পাওয়ার -2। এরপরে তোমাদের জন্য একটা পোল কোশ্চেন, খুবই সহজ। আমি একটা পোল লঞ্চ করছি। আচ্ছা, 2 মিনিট সময় তোমাদের, এই 2 মিনিটের ভিতরে তোমরা দেখো আমি একটু আগে যা পড়ালাম সেই জায়গা থেকেই হচ্ছে তোমাদের এই কোশ্চেনটা, তোমরা সবাই একটু খুব তাড়াতাড়ি উত্তরটা দিয়ে দাও। ওকে, আমরা হচ্ছে অলরেডি মোটামুটি সবার অ্যান্সার 84% এর অ্যান্সার পেয়ে গেছি। আমাদের পোলের টাইমও শেষ হয়ে যাচ্ছে এবং ম্যাক্সিমামের ক্ষেত্রেই দেখো আমরা একটু আগেই বলেছি হচ্ছে এই বিক্রিয়া কেপি এর একক কত। আমরা কেপি এর এককের ক্ষেত্রে আমরা পোলটা এন্ড করে দিচ্ছি এবং মোটামুটি 88%ই আমরা ভাইয়া সবাই সঠিক অ্যান্সার দিয়েছি। একটু জিনিস খেয়াল করো, যারা যে খুব অল্প সংখ্যক যারা ভুল অ্যান্সার দিয়েছি তাদের ভুলটা কোথায় হচ্ছে। আমি পোলটা এন্ড করছি, একটু পরে তোমরা তোমাদের রেজাল্টটা হচ্ছে স্ক্রিনে দেখতে পাবা। দেখো, আমরা সাম্যাবস্থার ক্ষেত্রে কেপি এর যে এককটা, সেই কেপি এর একক দেখেছি হচ্ছে অ্যাটমসফিয়ারের পাওয়ার হচ্ছে ডেল এন। এখন ভাই এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো তো ডেল এন এর ভ্যালুটা কত? ডেল এন এর ভ্যালু হচ্ছে উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2 এবং বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে মোট মোল সংখ্যা -2, অর্থাৎ ডেল এন এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর একক কত হবে? অ্যাটমসফিয়ারের পাওয়ার হচ্ছে 0। অ্যাটমসফিয়ারের পাওয়ার ক্ষেত্রে 0 যদি হয় তাহলে আসলে এর কোনো আমরা আলটিমেটলি একক পাচ্ছি না, অর্থাৎ আমাদের পোলের যে অ্যান্সার সেই অ্যান্সারটা হচ্ছে সি। সবাই মোটামুটি 88% স্টুডেন্ট তোমরা সঠিক অ্যান্সার দিয়েছো। বাকি যারা উত্তরটা ভুল করেছো তারা আশা করি এরপরে ক্লিয়ার হয়ে গেছো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই। কোন কোন জিনিস থাকলে আমরা কেপি এবং কেসি নির্ণয় করতে পারবো এবং কোন কোন জিনিস থাকলে আমরা কেপি এবং কেসি নির্ণয় করতে পারবো না, এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নেই। যদি পাত্রের মোট চাপ দেওয়া না থাকে তাহলে কখনোই কেপি নির্ণয় করা সম্ভব না। আমি আবারও বলছি, যদি পাত্রের মোট চাপ দেয়া না থাকে তাহলে কখনোই পাত্রের কেপি নির্ণয় করা সম্ভব না। যদি চাপ দেয়া থাকে, মোট চাপ যদি দেয়া থাকে তাহলে শুধুমাত্র কেপি নির্ণয় করব। যদি পাত্রের কোনো বিক্রিয়ার ক্ষেত্রে বা কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমে যদি দেখি আমরা আয়তন দেয়া আছে, তখন অবশ্যই আমরা ম্যাথে হচ্ছে কেসি নির্ণয় করব। আর যদি কোনো কিছু দেয়া না থাকে, অর্থাৎ চাপও দেয়া নেই,
আয়তনও দেয়া নেই, সেই ক্ষেত্রে আমরা আসলে কি নির্ণয় করব ওই ম্যাথের সাম্য ধ্রুবকের ক্ষেত্রে? সেই ক্ষেত্রে আমরা সাম্য ধ্রুবক নির্ণয় করব হচ্ছে কেসি। তাই একটা জিনিস খেয়াল রাখো, যদি চাপ দেয়া থাকে তাহলে আমরা হচ্ছে কেপি নির্ণয় করব, যদি আয়তন দেয়া থাকে তাহলে মনে রাখবা আমরা সবসময় কেসি নির্ণয় করব, এবং যদি কোনো কিছুই দেয়া না থাকে অর্থাৎ চাপ এবং আয়তনের, সেই ক্ষেত্রেও আমরা সাম্য ধ্রুবক আসলে কেসি নির্ণয় করব। খুবই সহজ একটা কোয়েশ্চেন তোমাদের জন্য, যে আমরা এই সমীকরণটা সবাই জানি, কেপি সমান সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। এখন এই ক্ষেত্রে আমরা একটা গাণিতিক সমস্যায় চলে আসি, যে একটা বিক্রিয়া দেখো, যদি আমার কোন একটা বিক্রিয়া এ থেকে বি দেয়া থাকে, অর্থাৎ এ হচ্ছে বিক্রিয়ক, সেখান থেকে বি উৎপাদে পরিণত হয়, এবং এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক কে দেয়া আছে, কিন্তু বিক্রিয়াটা যদি আমার রিভার্স হয়, অর্থাৎ বিক্রিয়াটা যদি বি থেকে এ তে কনভার্ট হয়, তখন ভাইরা মনে রাখবো অবশ্যই এই বিক্রিয়ার বিপরীত বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবকের মান সবসময় কে ইনভার্স হবে, অর্থাৎ 1/k তে চলে আসবে। ধরো আমি যদি একটা এক্সাম্পল দেই, আগের এক্সাম্পলটাই, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে আমার অ্যামোনিয়াতে পরিণত হয়, কিন্তু এই বিক্রিয়াটা যদি আমি বিপরীত বিক্রিয়া চিন্তা করি, অপরদিকে অ্যামোনিয়া ভেঙে এবার হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে কনভার্ট হয়, তাহলে প্রথম বিক্রিয়ার যদি কে ধরো হচ্ছে এক্স দেয়া আছে, তাহলে রিভার্স বিক্রিয়ার কে অবশ্যই 1/x হবে, এবং তার ঘাত কত হবে সেই ঘাতটা নিয়েই আমরা আসলে একটু পরে আলোচনা করব। এখন দেখো, এখানে আমাদেরকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেয়া আছে। ম্যাথমেটিক্যাল প্রবলেমটা হচ্ছে সিমিলার রিঅ্যাকশনটার ক্ষেত্রে একটা বিক্রিয়া দেয়া আছে যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করছে, যেই বিক্রিয়ার কেপি এর ভ্যালু দেয়া আছে 1/27 অ্যাটমসফিয়ার এর পাওয়ার -2। তার বিপরীত বিক্রিয়া, একটু আগে যেটা বললাম, তার বিপরীত বিক্রিয়ার কেপি এর ভ্যালু আমাকে বের করতে বলছে। আমরা যদি একটু ট্র্যাডিশনাল নিয়মে চলে যাই, এরপরে এটা আমরা একটা শর্টকাট দেখবো। যদি ট্র্যাডিশনাল নিয়মে চলে যাই, প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর ইকুয়েশন আমার কি দাঁড়াচ্ছে? কেপি এর ইকুয়েশন দাঁড়াচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া এর পাওয়ার হচ্ছে 2 বাই হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন ইনটু পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন এর পাওয়ার হচ্ছে 3। এর ভ্যালু আমার দেখো কোয়েশ্চেনে দেয়া আছে 1/27। কিন্তু এবার যদি এটা রিভার্স রিঅ্যাকশনের ক্ষেত্রে চিন্তা করি, অর্থাৎ রিভার্স রিঅ্যাকশনের ক্ষেত্রে কেপি প্রাইম চিন্তা করি, তাহলে এটার ক্ষেত্রে আমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন ইনটু পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন এর পাওয়ার হচ্ছে 1/3 বাই হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া এর পাওয়ার হচ্ছে 2/3। এখন দেখো ভাইয়ারা, আমার প্রথম বিক্রিয়া আর দ্বিতীয় বিক্রিয়ার মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? প্রথম বিক্রিয়া এবং বিপরীত বিক্রিয়ার ক্ষেত্রে বেসিক ডিফারেন্সটা হচ্ছে যখন অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেসার উপরে, কিন্তু দ্বিতীয় রিভার্স বিক্রিয়ার ক্ষেত্রে অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেসার হচ্ছে আমার নিচে। তাই আমরা কি করতে পারি, রিভার্স বিক্রিয়াটাকে যদি আমরা আবার রিভার্স করে দেই, দ্যাট মিন্স কেপি প্রাইম করে দেই, তাহলে দেখো আমার পার্শিয়াল প্রেসার, অ্যামোনিয়ার যে পার্শিয়াল প্রেসারটা, সেই অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেসারটা হচ্ছে আমার উপরে চলে যাচ্ছে, দ্যাট মিন্স পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া এর পাওয়ার হচ্ছে 2/3 বাই পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন ইনটু পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন এর পাওয়ার 1/3। এখন দেখো, তারপরও কি আসলে আমার পাওয়ারটা কি ঠিক হয়েছে? এইখানে আমার অ্যামোনিয়ার পাওয়ার হচ্ছে 2/3, কিন্তু এখানে আমার অ্যামোনিয়ার পাওয়ার কত হচ্ছে 2। তাই আমি যদি এদের পাওয়ার ঠিক করতে চাই, অর্থাৎ একই পাওয়ার করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, রিভার্স করার পরে একে আমরা কিউব করে দিতে পারি। যদি একে আমরা কিউব করে দেই, তাহলে এর প্রেসারটা আসলে কি দাঁড়াচ্ছে ফাইনালি? দেখো, এটাকে যদি কিউব করে দেই, পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া, এটার পাওয়ার ছিল 2/3, এটা আবার চেঞ্জ হয়ে আমার পাওয়ারটা হয়ে যাচ্ছে 2, এবং পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন যার পাওয়ার ছিল 1/3, তার পাওয়ার হয়ে যাবে পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন, পুনরায় তার পাওয়ার হয়ে যাচ্ছে 3, এবং পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন তার পাওয়ার হয়ে যাচ্ছে, সরি, পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন এর পাওয়ার হয়ে যাচ্ছে আমার 1, এবং পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন এর পাওয়ার হয়ে যাচ্ছে 3। তাহলে আমি কি কাজ করলাম, রিভার্স বিক্রিয়াটাকে, এটাকে যদি আমি 2 নং বিক্রিয়া চিন্তা করি, সেই 2 নং বিক্রিয়ার জন্য যে কেপি এর ভ্যালুটা, সেটাকে আমি ইনভার্স করলাম, তারপরে তার পাওয়ারটাকে চেঞ্জ করলাম। পাওয়ারটাকে চেঞ্জ করার পরে আমার আলটিমেটলি দেখো তো, সেই প্রথম যে ভ্যালুটা ছিল সেই সমীকরণটাই চলে আসছে। তাহলে আমরা কেপি
প্রাইমের ভ্যালুটা আমরা কি করতে পারি, তাহলে 1/kp প্রাইম হচ্ছে 1/27, এর পাওয়ার হচ্ছে 1/3। তাহলে আমরা আলটিমেটলি কেপি প্রাইমের ভ্যালুটা কত পাচ্ছি, কেপি প্রাইমের ভ্যালুটা পাচ্ছি 1/27, কেপি প্রাইমের ভ্যালুটা পাচ্ছি 27 এর পাওয়ার 1/3। 27 এর পাওয়ার 1/3 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 3, এর পাওয়ার হচ্ছে 1/3, তার মানে আমার অঙ্কের সমাধান দাঁড়াচ্ছে 3। এখন দেখো এটাকে আমরা একটু শর্টকাট, এই ম্যাথগুলোকে আসলে আমরা যেহেতু বুয়েটে আসছে 2017-18 সালে, এটাকে আমরা এত লং করে পরীক্ষার সময় করব এটা না, আমরা এটাকে অনেক শর্টকাটলি করতে পারি। শর্টকাটলি একটু ভালোভাবে খেয়াল করো, আমি আগেই বলেছি যে কোনো একটা বিক্রিয়ার যদি এ থেকে বি তে কনভার্ট হয়, সেই বিক্রিয়ার কে এর ভ্যালু দেয়া আছে এক্স। যদি বিক্রিয়াটা রিভার্স হয়, অর্থাৎ বি থেকে এ তে কনভার্ট হয়, তার কে এর ভ্যালু অবশ্যই 1/x হবে। তাহলে দেখো তো, নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে যখন অ্যামোনিয়াতে পরিণত হচ্ছে, তখন তার কেপি এর ভ্যালু দেয়া আছে 1/27। এই বিক্রিয়াটা কি সিমিলার রিঅ্যাকশন অর রিভার্স রিঅ্যাকশন? যেহেতু বিপরীত বিক্রিয়া, অবশ্যই সেই বিক্রিয়ার কেপি এর ভ্যালু হবে 1/27। এখন আমাদের পাওয়ারটা কত হবে, এখানে পাওয়ার তো ছিল 1/3। এখন এই ঘাতের সমস্যার সমাধানটা আমি করে দিই। দেখো এই ক্ষেত্রে আমাদেরকে একটু সহগ চিন্তা করতে হবে। সহগের ক্ষেত্রে দেখো এই বিক্রিয়া আমার সহগ হচ্ছে, নাইট্রোজেনের সহগ হচ্ছে 1, কিন্তু যখন সেটা রিভার্স হয়ে যাচ্ছে সেখানে তার সহগ দেয়া আছে কত, 1/3। অর্থাৎ 1 আর 1/3 এই দুইটাকে যদি আমরা ইকুয়াল ধরতে চাই, তাহলে এখানে আমাকে কত দ্বারা মাল্টিপ্লাই করতে হচ্ছে, 1/3। যত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে পাওয়ারটা ঠিক এখানে তত হবে। একটু খেয়াল করো আবার, নাইট্রোজেনের এখানে সহগ হচ্ছে 1, এখানে তার সহগ হচ্ছে 1/3। এই দুইটা সহগকে সমান চিন্তা যদি আমরা করি, 1 এবং 1/3 কে সমান চিন্তা করার জন্য আমাকে কত দ্বারা গুণ করতে হচ্ছে, 1/3 দ্বারা গুণ করতে হচ্ছে। যত দ্বারা গুণ করতে হবে তার সহগ ঠিক তত হবে। এই ক্ষেত্রে দেখো হাইড্রোজেনের ক্ষেত্রেও খেয়াল করো, হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথমত সহগ হচ্ছে আমার 3, রিভার্স রিঅ্যাকশনের ক্ষেত্রে হাইড্রোজেনের সহগ হচ্ছে 1। যদি 3 আর 1 কে সমান চিন্তা করতে হয়, তাহলে আমার কত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, 1/3। যত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে এখানে পাওয়ার ঠিক তত হবে। অ্যামোনিয়ার ক্ষেত্রে চিন্তা করো, অ্যামোনিয়ার ক্ষেত্রে এখানে সহগ হচ্ছে 2, এবং সেই সহগটা কনভার্ট হয়ে যাচ্ছে 2/3। তাই 2 আর 2/3 কে যদি সমান চিন্তা করতে হয়, তাহলে আমাকে 1/3 দ্বারা মাল্টিপ্লাই করতে হচ্ছে। তাই আমি বারবার বলছি, যত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে সহগ ঠিক তত হবে। এই অঙ্কটা আমরা কতজন বুঝতে পেরেছি, শর্টকাট নিয়মটা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা একটু হ্যান্ড রেজ করে জানাই। ওকে ভাইয়া, যারা আমরা হ্যান্ড রেজ করেছি আমরা হচ্ছে হাতটা নামিয়ে ফেলি, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। দেখো খুবই সহজ একটা কোয়েশ্চেন তোমাদের জন্য, সেটা হচ্ছে যে কোন একটি উভমুখী বিক্রিয়ায় আমি একটা পোল লঞ্চ করব তোমাদের জন্য। সেই পোলের অ্যান্সারটা হচ্ছে, আশা করি তোমরা খুব দ্রুত উত্তর দিয়ে দিবা, হচ্ছে দুঃখিত ভাইয়ারা, এই পোলটা অলরেডি আমাদের লঞ্চ হয়ে গেছে। আমি পোল 2টা লঞ্চ করছি সবার জন্য। আচ্ছা, শর্টকাটটা আরেকবার বলতে বলছে। ওকে, আমরা শর্টকাটটা আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, খেয়াল করো। শর্টকাটটার ক্ষেত্রে খেয়াল করি আমরা একটু, দেখো শর্টকাট কানেক্ট করছি, আমি আবার রেড কালার দিয়ে দেখাই। কোন বিক্রিয়া যদি
রিভার্স হয়। দেখো এই ক্ষেত্রে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে হচ্ছে অ্যামোনিয়াতে পরিণত হচ্ছে, যে সেই বিক্রিয়ার কেপি এর ভ্যালু দেওয়া আছে 1/27। আমাকে তার বিপরীত বিক্রিয়ার কেপি এর ভ্যালু বের করতে বলা হচ্ছে। সবসময় খেয়াল রাখবা, যদি কোনো বিপরীত বিক্রিয়ার কেপি এর ভ্যালু বের করতে বলে তাহলে তার অ্যান্সার হবে প্রথম বিক্রিয়ার যে কেপি দেয়া আছে তার বিপরীত। অর্থাৎ প্রথম বিক্রিয়ার যদি কেপি এর ভ্যালু এক্স থাকে, তার বিপরীত বিক্রিয়ার কেপি এর ভ্যালু অবশ্যই 1/x হবে। তাই প্রথম বিক্রিয়ার কেপি এর ভ্যালু দেয়া আছে কত? 1/27। তাহলে 1/27 এর বিপরীত কত? 1/27 এর বিপরীত হচ্ছে আমার 27। তাহলে 1/1/27, তাহলে 27 যদি হয়, এখন তার পাওয়ারটা, তাহলে পাওয়ারটা আমরা চিন্তা করব হচ্ছে সহগ কম্পেয়ার করব। এখানে নাইট্রোজেনের সহগ আমার কত আছে ভাইরা? নাইট্রোজেনের সহগ আছে হচ্ছে 1। এখানে নাইট্রোজেনের সহগ কত আছে? 1/3। দেখো নাইট্রোজেনের সহগ আছে 1 আর তার সহগ পরিণত হচ্ছে বিপরীত বিক্রিয়ার ক্ষেত্রে 1/3। এই দুইটা সহগকে সমান চিন্তা করার জন্য আমাকে যত দ্বারা গুণ করতে হবে পাওয়ার ঠিক তত হবে, যত দ্বারা গুণ করতে হবে পাওয়ার ঠিক তত হবে। দেখো হাইড্রোজেনের সহগ হচ্ছে এখানে 3, সেই হাইড্রোজেনের সহগ এখানে কনভার্ট হয়ে যাচ্ছে হচ্ছে 1 এ। তাহলে 3 কে যদি 1 এ কনভার্ট করতে চাও তাহলে আমাদেরকে 1/3 দ্বারাই গুণ করতে হচ্ছে, অর্থাৎ তার সহগ হয়ে যাচ্ছে, যত দ্বারা গুণ করব 1/3 দ্বারা যেহেতু গুণ করছি তার সহগ হচ্ছে 1/3। আমি তোমাদেরকে আরেকটা ম্যাথ দিলে তোমাদের এই জিনিসটা খুবই সহজ হয়ে যাবে। দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন যদি বিক্রিয়া করে হচ্ছে অ্যামোনিয়াতে পরিণত হয়, আমি দিলাম। এরপরে যদি আমরা এই বিক্রিয়াটা এভাবে চিন্তা করি যে অ্যামোনিয়া পুনরায় কনভার্ট হয়ে নাইট্রোজেন, যদি এই বিক্রিয়াটাকে এভাবে দিই 2 নাইট্রোজেন এবং হচ্ছে অ্যামোনিয়া হাইড্রোজেনে কনভার্ট হয়, 2 নাইট্রোজেন এবং হাইড্রোজেনে কনভার্ট হয়। এখন দেখো এই বিক্রিয়ার কেপি এর ভ্যালু ধরো দেয়া আছে হচ্ছে এক্স, তাহলে দ্বিতীয় বিক্রিয়ার কেপি এর ভ্যালু হচ্ছে কত? আমি বলেছি প্রথম বিক্রিয়া এবং দ্বিতীয় বিক্রিয়া দুইটা রিভার্স, তার মানে দ্বিতীয় বিক্রিয়ার কেপি এর ভ্যালু অবশ্যই হবে 1/x। তার সহগ কত হবে? এখন এখানে সহগ যদি চিন্তা করি, দেখো নাইট্রোজেনের সহগ এখানে কত? 1। এখানে নাইট্রোজেনের সহগ কত? হচ্ছে 1। তাই নাইট্রোজেনের সহগ 1 থেকে 1ই থাকছে, তাই আমার এখানে পাওয়ার কত হবে? 1। অপরদিকে দেখো এখানে হাইড্রোজেনের সহগ কত? 3। এখানেও হাইড্রোজেনের সহগ হচ্ছে 3, তাই আমার 3 কে 3 তে কনভার্ট করতে হলে আলটিমেটলি 1 দ্বারাই গুণ করতে হচ্ছে, তাই এখানে আমার তার সহগ হবে 1। এবং অ্যামোনিয়ার ক্ষেত্রেও যদি সহগ চিন্তা করি, দুই ক্ষেত্রেই সহগ সমান, তাই তার পাওয়ার হচ্ছে 1। তাই মনে রাখবা বিপরীত বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর ভ্যালুটা ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ কেপি প্রাইম যদি চিন্তা করি তাহলে হবে 1/কেপি, এবং পাওয়ার কত হবে? তাদের সহগকে সমান ধরার জন্য যত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে পাওয়ারটা ঠিক তত হবে। এই যে 1 কে যখন আমরা এখানে 1/3 তে কনভার্ট হচ্ছে তখন 1/3 দ্বারা মাল্টিপ্লাই করতে হচ্ছে, তাই পাওয়ার হচ্ছে 1/3। আশা করি এবার সবাই বুঝতে পেরেছো। আমি এখন একটা পোল লঞ্চ করছি তোমাদের জন্য, সবাই আশা করি এই পোলের অ্যান্সারটা খুব তাড়াতাড়ি আমাকে সবাই দিয়ে দিবা। তোমরা সবাই একটু পোলে পার্টিসিপেট করো, যা হচ্ছে অঙ্কটা করে একটু অ্যান্সার দেওয়ার
চেষ্টা করো, তাহলে আমরা বুঝতে পারবো আসলে এই অঙ্কটা কতজন আসলে বুঝতে পারছো যে আসলে কি করতে হবে এই অঙ্কে বা কি চাওয়া হচ্ছে। প্রীতম ভাই, হ্যাঁ ওদের আগের অঙ্কটাতে ওই যে কেপি এর যে ইউনিট না, ওই ইউনিটের একটা বলে দেন। ইউনিটের একটা চেঞ্জ হয়, মানে ইউনিটের যে পাওয়ারটা চেঞ্জ হয় ওটা একটু বলে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা পোলটা এখন এন্ড করছি। মোটামুটি 77% হচ্ছে তোমরা সঠিক উত্তর দিয়েছো। আমি রেজাল্টটা একটু পরেই হচ্ছে স্ক্রিনে শেয়ার করে দিব, তার আগে হচ্ছে আমরা এটার একটু সমাধানে চলে আসি। আসলে এটা কি বলেছিলাম, আমরা এটা কিভাবে সমাধান করব। দেখো, আমাদেরকে এখানে দেয়া আছে কেপি সমান সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। আমরা একটা সমীকরণ জানি কেপি এবং কেসির মধ্যে রিলেশন। এখন এখানে এই বিক্রিয়ার ক্ষেত্রে কি বলা হচ্ছে, কোন একটি উভমুখী বিক্রিয়ায় যদি ডেল এন এর ভ্যালু 1/2 হয়, অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন এর ভ্যালু দেয়া আছে। কোয়েশ্চেন হচ্ছে কত তাপমাত্রায় কেপি এবং কেসি, কেপি এর মান কেসি এর মানের 8 গুণ হবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে দেখো, আমরা কেপি এবং কেসির মধ্যে একটা রিলেশন জানি, কেপি সমান সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। এখন আমাকে টেম্পারেচারের ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা দেখো লিখতে পারি আর টি টু দি পাওয়ার ডেল এন সমান সমান হচ্ছে কেপি বাই কেসি। তার মানে আর টি টু দি পাওয়ার ডেল এন এর ভ্যালু আমার দেয়া আছে হচ্ছে হাফ, কেপি এর মান কেসি এর 8 গুণ। তাই কেপি সমান সমান হচ্ছে 8 কেসি বাই হচ্ছে কেসি, যার ভ্যালু হচ্ছে কত 8। তাহলে আর টি সমান সমান আমরা কি লিখতে পারি, 8 এর পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ টেম্পারেচারের ভ্যালু হচ্ছে 8 এর পাওয়ার 2 মানে 64 বাই হচ্ছে আর। তাই 64 বাই হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে 0.0821, এবং অঙ্কের সমাধান করলে আমাদের রেজাল্ট হচ্ছে 779.53 কেলভিন। অর্থাৎ আমাদের পোল 2 এর সঠিক অ্যান্সার হচ্ছে এ। মোটামুটি আমরা 77% সবাই কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছি। এই ক্ষেত্রে আশা করি অঙ্কটা সবাই আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা পরবর্তী ম্যাথে যদি চলে যাই, পরবর্তী ম্যাথের ক্ষেত্রে একটু খেয়াল করি, এটা খুবই সহজ ম্যাথ, কেপিকেসির বেসিক একটা ম্যাথ। দেখো, কেপিকেসির বেসিক ম্যাথের ক্ষেত্রে তোমাদেরকে কি বলা হচ্ছে, যে 2 লিটার আয়তনের একটা পাত্র আছে, সেই পাত্রে তোমার 12 গ্রাম হচ্ছে হাইড্রোজেন আছে, 140 গ্রাম হচ্ছে নাইট্রোজেন আছে, এবং এরা বিক্রিয়া করে 12 গ্রাম হাইড্রোজেন এবং 140 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে আমার হচ্ছে 34 গ্রাম অ্যামোনিয়া তৈরি করে। এখন বিক্রিয়ার ইনিশিয়াল স্টেজে, এটা যেহেতু রিঅ্যাকশন দেয়া আছে, ইনিশিয়াল স্টেজে নাইট্রোজেনের শুধুমাত্র ভর দেয়া আছে, কিন্তু আমরা তার মোল সংখ্যা জানি না। তাই আমরা মোল সংখ্যা বের করার জন্য সূত্র জানি, মোল সমান হচ্ছে ভর বাই মোলার ভর। তাহলে আমরা এইখানে যদি নাইট্রোজেনের মোল সংখ্যা বের করে নেই, দেখো নাইট্রোজেনের ভর দেয়া আছে 140 গ্রাম বাই হচ্ছে তার মোল, যদি আমরা মোলার ভর চিন্তা করি হচ্ছে 28, তাহলে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে আমার 5